বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। চীনের সিচুয়ান প্রদেশে প্রথমবারের মতো শহুরে অঞ্চলে স্থাপন করা হয়েছে বিশ্বের প্রথম মেগাওয়াট শ্রেণীর এয়ারবোর্ন উইন্ড টারবাইন। S-2000 নামের এই ভাসমান বায়ু টারবাইনটি 2000 মিটার উচ্চতায় স্থিতিশীলভাবে বিদ্যুৎ উৎপাদন করছে এবং একদিনে রেকর্ড 385 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে নতুন সূচনা করবে। বিশ্বের প্রথম মেগাওয়াট স্তরের আকাশচালিত বায়ু টারবাইন সিস্টেম S-2000 দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইবিনে 5 জানুয়ারি থেকে 2000 মিটার উচ্চতায় চলছে স্থিতিশীলভাবে। একদিনে এই সিস্টেম 385 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করে শিল্প খাতে নতুন রেকর্ডও গড়েছে। 2000 মিটার উচ্চতায় বাতাসের গতি ভূমির চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে এবং বায়ু শক্তির ঘনত্ব প্রায় কয়েক ডজন গুণ বেশি। অর্থাৎ একই আকারের একটি বায়ু টারবাইন ভূমির তুলনায় উচ্চ আকাশে একই সময়ে কয়েক গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। S-2000 এর নির্মাতা প্রতিষ্ঠান সোয়েস্টুন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা তুন থিয়ানরুই বলেন, এটি স্থাপনের বড় চ্যালেঞ্জ ছিল জেনারেটরের ওজন। শুরুর দিকে সবাই মনে করতেন আকাশচালিত বায়ু টারবাইন তৈরির বড় চ্যালেঞ্জ হল ওজন। একটি 3 মেগাওয়াট মোটরের ওজন প্রায় 100 টনের কাছাকাছি। এত বড় মোটরকে আকাশ স্থাপন করা একেবারেই অবাস্তব মনে হতো। কিন্তু আমরা দেখলাম চীনে সবুজ বিদ্যুৎ ও নতুন জ্বালানি প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে এই সমস্যারও সমাধান হয়ে গেছে। 3.6 মেগাওয়াট মোটর সংযুক্ত হওয়ার পর S-2000 কার্যত শহরের ওপর ভাসমান একটি বিদ্যুৎ কেন্দ্রে পরিণত হয়। আদর্শ পরিস্থিতিতে এর বিদ্যুৎ দিয়ে প্রায় 3000 পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব। পুরো সিস্টেমের কেন্দ্রে আছে হিলিয়াম সার্কুলেশন। এই সিস্টেমের মৌলিক নীতির প্যাটার্ন পাওয়া যেতে পারে, কিন্তু বাস্তবে এটি কিভাবে কাজ করে তা অত্যন্ত গোপনীয়। এই ব্যবস্থার মাধ্যমে এয়ারশিপে কোনো গ্যাস লিক হয় না। দ্বিতীয়ত, আমাদের সামগ্রিক অ্যারোডাইনামিক স্থাপত্য এবং এর লিফট টু ড্র্যাগ অনুপাত বিস্ময়কর মাত্রায় পৌঁছতে পারে। তুন থিয়ানরুই আরও বলেন, নতুন মানের উৎপাদনশীল শক্তির চাহিদা পূরণের একটি সহজ মানদণ্ড আছে: খরচ কমানো এবং মানুষের প্রয়োজনের মূল সমস্যার সমাধান করা। পরবর্তী ধাপে আমরা 4000 মিটারেরও বেশি উচ্চতায় পরীক্ষা চালাব। সেখানে বাতাস আরও ভালো। 2000 মিটারে ভূপ্রকৃতির কিছু প্রভাব থাকে। 4000 মিটারে এর প্রয়োগক্ষেত্র আরও বিস্তৃত হবে। দীর্ঘমেয়াদী গবেষণার তথ্য বলছে, উঁচুতে থাকা বায়ুশক্তি সবুজ বিদ্যুতের এক সমৃদ্ধ উৎস। সেই লক্ষ্যেই নিজেদের আশার বেলুনটাকে আরও উঁচুতে তুলতে চান তুন ও তার অংশীদাররা। ফয়সল আবদুল্লাহ, সিএমজি বাংলা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা নেটওয়ার্কবিহীন দুর্গম অঞ্চলে জীবন বাঁচানোর মূল চাবিকাঠি হল সঠিক সময়ে যোগাযোগ রক্ষা করা। এই প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে চীন তাদের জাতীয় বেইতেও স্যাটেলাইট সিস্টেমকে কাজে লাগিয়ে নিয়ে এলো এক নতুন শর্ট মেসেজিং সেবা। প্রথাগত মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা কাটিয়ে সরাসরি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বার্তা আদান প্রদান এখন সাধারণ স্মার্টফোনেই সম্ভব হচ্ছে, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি উদ্ধার কাজে নতুন দিনের সূচনা করেছে। আধুনিক বিশ্বে মোবাইল নেটওয়ার্ক ছাড়া জীবন অচল, কিন্তু গহীন অরণ্য, গভীর সমুদ্র
কিংবা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে যখন সাধারণ মোবাইল টাওয়ার অকেজো হয়ে যায় তখন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াই ছিল স্বাভাবিক। তবে সেই সীমাবদ্ধতা দূর করতে এবার যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির নিজস্ব বেইতো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে চালু করা হয়েছে নতুন এক স্যাটেলাইট শর্ট মেসেজিং সার্ভিস। বিপর্যয় নির্ভরযোগ্য সাথী চীনের জাতীয় বেইতো সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান চায়না স্পেস টাইম ইনফরমেশন কোম্পানি লিমিটেড দেশটির বড় বড় টেলিকম অপারেটরদের সাথে যৌথভাবে এই সেবাটি চালু করেছে। সম্প্রতি এক গবেষণায় প্রতিষ্ঠানটি জানায়, এই পরিষেবাটি মূলত স্থলভিত্তিক মোবাইল নেটওয়ার্কের একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। দুর্গম পাহাড়ে হাইকিং, মাঝ সমুদ্রে কাজ করা কিংবা বড় ধরনের দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে এটি জীবন রক্ষাকারী মাধ্যম হয়ে উঠবে। প্রযুক্তির সহজলভ্যতা সাধারণ স্যাটেলাইট ফোনের জন্য আলাদা সরঞ্জাম বা সিম কার্ডের প্রয়োজন হয়, কিন্তু বেইতোর এই নতুন পরিষেবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সহজলভ্যতা। ব্যবহারকারীরা তাদের বিদ্যমান সিম কার্ড বা ফোন নম্বর পরিবর্তন না করেই এই সুবিধা গ্রহণ করতে পারবেন। বর্তমানে চীনের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর প্রায় ৬০টি স্মার্টফোন মডেল সরাসরি এই স্যাটেলাইট মেসেজিং সমর্থন করছে। দৈনন্দিন জীবনে মহাকাশ প্রযুক্তি চায়না স্পেস টাইম ইনফরমেশন কোম্পানি জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তিকে সাধারণ মানুষের হাতের মুঠোয় নিয়ে আসা হয়েছে। এটি কেবল একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং দৈনন্দিন জীবনের নিরাপত্তার একটি নতুন স্তর যোগ করা। বেইদু সিস্টেমের নিজস্ব শর্ট মেসেজ ক্ষমতা ব্যবহার করে ব্যবহারকারীরা এখন সেলুলার কভারেজবিহীন এলাকা থেকেও সরাসরি উপগ্রহের মাধ্যমে বার্তা আদান প্রদান করতে পারবেন। সহযোগিতায় টেলিকম জায়ান্টরা চীনের শীর্ষ ৩টি টেলিকম অপারেটর চায়না মোবাইল, চায়না টেলিকম এবং চায়না ইউনিকম ইতোমধ্যেই তাদের সিস্টেমে এই পরিষেবাটি যুক্ত করেছে। এর ফলে বিশাল এক গ্রাহক গোষ্ঠী মুহূর্তের মধ্যেই এই প্রযুক্তির আওতায় চলে আসবে। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা এবং রিমোট সেন্সিং প্রযুক্তিতে চীনের যে আধিপত্য, এই নতুন স্যাটেলাইট সেবাটি সেই মুকুটে আরও একটি নতুন পালক যোগ করল। এটি কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং ডিজিটাল যুগে মানুষের নিরাপত্তার এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। সময়ের হিসাব বদলে দেওয়ার মতো এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা এমন একটি স্ট্রনশিয়াম অপটিক্যাল ল্যাটিস ক্লক তৈরি করেছেন যার স্থিতিশীলতা এবং নির্ভুলতার মাত্রা এত বেশি, এতে প্রায় ৩০ বিলিয়ন বছরেও সময় ১ সেকেন্ড এদিক ওদিক হবে না। এ সংক্রান্ত একটি গবেষণার ফলাফলও আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মেট্রোলজিয়ায় প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে। সময়ের হিসাব বদলে দেওয়ার মতো এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা এমন একটি স্ট্রনশিয়াম অপটিক্যাল ল্যাটিস ক্লক তৈরি করেছেন যার স্থিতিশীলতা এবং নির্ভুলতার মাত্রা এত বেশি যে এতে প্রায় ৩০ বিলিয়ন বছরেও সময় ১ সেকেন্ড এদিক ওদিক হবে না। এ সংক্রান্ত একটি গবেষণার ফলাফলও সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মেট্রোলজিয়ায় প্রকাশ করা হয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে নিখুঁত পরিমাপক যন্ত্র হিসেবে বিবেচিত অপটিক্যাল ক্লক পরমাণুর ইলেকট্রন যখন এক শক্তির স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হয় তখন যে আলোক তরঙ্গ নির্গত হয় তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি পরিমাপের মাধ্যমেই এই ঘড়ি সময় গণনা করে। এই অতি সূক্ষ্ম প্রযুক্তি ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিটসে সেকেন্ডের নতুন সংজ্ঞা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সাফল্যের ফলে অপটিক্যাল ঘড়ির উন্নয়নে চীন বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় স্থান করে নিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাই হাননিং জানান, এই অর্জন কেবল সময়ের হিসাব রাখতেই সীমাবদ্ধ নয়, বরং এটি পরিবহনযোগ্য এবং স্যাটেলাইট ভিত্তিক অপটিক্যাল ঘড়ি তৈরির পথ প্রশস্ত করেছে। সময়ের হিসাব রাখা ছাড়াও অপটিক্যাল ঘড়ি আধুনিক প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যেমন পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে আরও নিখুঁত সময় ও অবস্থান নির্ধারণ,
সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব যাচাই, মহাকর্ষীয় তরঙ্গ এবং ডার্ক ম্যাটার শনাক্তকরণে নতুন গবেষণার ক্ষেত্র তৈরি। মিলিমিটার স্তরের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এবং উচ্চতা পরিমাপের মাধ্যমে ভূত্বকের পরিবর্তন, ভূগর্ভস্থ পানির স্তর এবং আগ্নেয়গিরির কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, নিখুঁত জিওম্যাপিংয়ের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান সহজতর করা। এর আগে বিশ্বের বেশিরভাগ অপটিক্যাল ঘড়ির নির্ভুলতা ছিল 10⁻18 স্তরে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি এবং জার্মানির ফিজিকালিশ টেকনিশে বুন্ডেস্ট আনস্টাল্ট এর মতো কয়েকটি শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানই এই পর্যায়ের কাছাকাছি পৌঁছাতে পেরেছিল। বিশ্ববিজ্ঞানের মানচিত্রে চীনের এই অর্জন আধুনিক প্রযুক্তির এক স্বর্ণযুগের ইঙ্গিত দিচ্ছে, যেখানে সময় পরিমাপের সূক্ষ্মতা হয়ে উঠবে অকল্পনীয়। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। উত্তরে হাওয়া কমতেই উত্তর চীনের শানসি প্রদেশ আর উত্তর পশ্চিমের শিনচিয়াংয়ে ভিড় জমাতে শুরু করেছে হাজার হাজার পরিযায়ী পাখি। শানসির ইউশিয়ান কাউন্টির কৃত্রিম লেক থেকে শুরু করে তারিম নদের অববাহিকা সবখানেই এখন জলজ পাখিদের রাজত্ব। মানুষের তৈরি চমৎকার পরিবেশ কিভাবে প্রকৃতিকে ফিরিয়ে আনছে, চলুন দেখে নেই। বসন্তের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে শানসি প্রদেশের ইউশিয়ান কাউন্টিতে নেমে এসেছে ৩০০রও বেশি রাজহাঁস। মানুষের তৈরি এই লেকটি এখন যেন সাদা রাজহাঁসের খেলার মাঠ। কেউ জলকেলি করছে, কেউ আবার খাবারের সন্ধানে ব্যস্ত। মনোরম এই দৃশ্য ফ্রেম বন্দি করতে ভিড় জমিয়েছেন অসংখ্য আলোকচিত্রী ও পর্যটক। মূলত পরিকল্পিত পরিবেশগত প্রকল্পের কারণেই ইউশিয়ান কাউন্টির পরিবেশ এখন পাখিদের বসবাসের জন্য একদম উপযুক্ত। শিনচিয়াংয়ের তারিম নদ দৃশ্যপট বদলাতেই দেখা যায় উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে তারিম নদের বরফ গলতে শুরু করেছে। আর সেই বরফ গলা জলে মেতেছে হাজার হাজার জলজ পাখি। বিশেষ করে আকসু অঞ্চলের সায়া কাউন্টিতে নদীর অগভীর জলে এখন পরিযায়ী পাখিদের ডানা ঝাপটানোর শব্দ। পরিবেশগত উন্নয়নের সুফল গত কয়েক বছর ধরে তারিম নদ অববাহিকায় পরিবেশ রক্ষায় জোর দিয়েছে চীন সরকার। নদী ও এর আশেপাশের বনভূমি রক্ষায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এরই সুফল হিসেবে প্রতি বছর এখানে বাড়ছে পরিযায়ী পাখির সংখ্যা ও বৈচিত্র্য। প্রকৃতির এই সুন্দর সহাবস্থান জানান দিচ্ছে মানুষের চেষ্টা থাকলে পরিবেশ আবারও তার প্রাণ ফিরে পায়। পরিবেশ বান্ধব এমন উদ্যোগ একদিকে যেমন প্রকৃতিকে সমৃদ্ধ করেছে, অন্যদিকে মানুষের বিনোদনের জন্য তৈরি করেছে চমৎকার এক পর্যটন কেন্দ্র। আফরিন মিম, সিএমজি বাংলা। উত্তর পূর্ব চীনের তুষার ঢাকা বনাঞ্চলে প্রকৃতি রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে একদল তরুণ রেঞ্জার। মাত্র ২০ ঘরে থাকায় তরুণরা চায়নার টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কের কোর এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ কাঠ কাটা ও চোরা শিকারের বিরুদ্ধে টহল দিচ্ছে প্রতিদিন। ওয়াংচিং কাউন্টির দুর্গম পাহাড় ও ঘন বনে কাজ করতে গিয়ে তারা শিখছে সাহস, দায়িত্ববোধ আর প্রকৃতির সাথে সহাবস্থান। তরুণদের এই নিষ্ঠা ও প্রত্যয় আজ উত্তর পূর্ব চীনের বন ও বন্যপ্রাণী সংরক্ষণে তৈরি করছে এক শক্ত ভিত্তি। উত্তর পূর্ব চীনের ঘন বনাঞ্চলে অবৈধ কাঠ কাটা ও চোরা শিকারের বিরুদ্ধে সম্মুখ সারিতে লড়াই করছেন একদল তরুণ রেঞ্জার। তারা চায়না টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কের একটি গুরুত্বপূর্ণ কোর এলাকায় বন্যপ্রাণীর আবাস স্থল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই এলাকা অবস্থিত ওয়াংচিং কাউন্টিতে।
গত বছরের অক্টোবর মাসে গঠিত এই দলে প্রায় ১২ জনের মতো তরুণ বন টহলকারী রয়েছেন। তারা এমন একটি বনাঞ্চলের নিরাপত্তার দায়িত্বে আছেন যেখানে প্রায় ২০টি সাইবেরিয়ান বাঘ এবং ৪০টিরও বেশি আমুর চিতাবাঘ বসবাস করে। দলের সদস্য ও বন্যপ্রাণী রেঞ্জার চাও চিওয়ে জানান, বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হলে নিজেদের সুরক্ষার জন্য তারা বিশেষ কৌশল অনুসরণ করেন। আমরা স্থির থাকি এবং ধীরে ধীরে পেছনে সরে যাই। প্রাণীর দিকে পিঠ দিয়ে দৌড় দিই না। নিরাপদ দূরত্বে গেলে আতশবাজির মতো জিনিস ব্যবহার করে তাদের ভয় দেখানো যায়। রেঞ্জারদের বেশিরভাগই বিষের কোঠায় হওয়ায় তাদের সঙ্গে প্রতিটি পাহাড়ে অভিযানে থাকেন অভিজ্ঞ বন টহলকারী চাং চং। তিনি টানা ৩০ বছরের বেশি সময় ধরে বন রক্ষার কাজ করেছেন এবং বর্তমানে এই তরুণ দলের প্রশিক্ষক তিনি। সাম্প্রতিক এক অভিযানে বরফে ঢাকা বনভূমিতে রেঞ্জাররা হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেন। চাংচং ব্যাখ্যা করে বলেন, খাদ্য খোঁজার সময় হরিণ মাথা নিচু করে চলার ফলে খুব সহজেই এই ফাঁদে আটকে যায় এবং ধীরে ধীরে গলায় বা মাথায় ফাঁস শক্ত হয়ে যায়। বাঘের পায়ের ছাপ খুঁজে পাওয়াও তাদের জন্য নতুন কিছু নয়। চাংচং জানান, শীতকালে বাঘ সাধারণত বনের ভিতরে না হেঁটে রাস্তা ধরে চলতে পছন্দ করে, কারণ গভীর বরফে চলাচল কঠিন হয়ে পড়ে। দলের সর্বকনিষ্ঠ সদস্য ২৩ বছর বয়সী লি চুয়ানসি বলেন, বন্য প্রাণীর আবাসস্থল রক্ষার কাজ তাকে গভীর দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে। যখন আমি পুলিশের অ্যাপলেট পড়ি তখন দায়িত্বের অনুভূতি আরও বেড়ে যায়। এই বন রক্ষা করাই আমার মিশন। গঠনের মাত্র ৩ মাসের মধ্যেই এই তরুণ রেঞ্জার দল অবৈধ কাঠ কাটা ও চোরা শিকারের সঙ্গে জড়িত ২২টি মামলা সমাধানে সহায়তা করেছে এবং ৩১টি বন্য প্রাণী উদ্ধার করেছে, যা উত্তর পূর্ব চীনের বন ও বন্য প্রাণী সংরক্ষণে এক আশাব্যঞ্জক দৃষ্টান্ত। স্বল্প সময়ের মধ্যেই দৃশ্যমান সাফল্য প্রমাণ করে সঠিক প্রশিক্ষণ, অভিজ্ঞতার দিক নির্দেশনা ও তরুণদের প্রত্যয় একত্র হলে সংরক্ষণ কার্যক্রম কতটা কার্যকর হতে পারে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। চীনের প্রকৃতিতে বসন্তের আবহ শুরু হলেও বরফে ঢাকা উত্তর পশ্চিমের শহরগুলোতে এখনও দেখা মিলছে দুর্লভ সব বন্যপ্রাণীর। শিনচিয়াংয়ের কারামাই শহরে সম্প্রতি ক্যামেরায় ধরা পড়েছে বিরল এক দৃশ্য। তুষার শুভ্র পার্কে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে একজোড়া লাল শেয়াল। প্রকৃতির এই চমৎকার দৃশ্য আর জীববৈচিত্র্যের খবর নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন মিম। উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কারামাই শহর, চারদিকে সাদা তুষারের চাদর। এই শুভ্রতার মাঝে হঠাৎ দেখা মিলল উজ্জ্বল লাল রঙের দুটি প্রাণীর। এরা হলো লাল শিয়াল, যা চীনে ২য় শ্রেণীর রাষ্ট্রীয় সংরক্ষিত প্রাণী হিসেবে তালিকাভুক্ত। শিয়াল দুটির বিচরণ ও সৌন্দর্য ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, শিয়াল দুটি লেকের পাড়ে খাবারের সন্ধান করছে এবং নলখাগড়ার বনের ভেতর দিয়ে লুকোচুরি খেলছে। সূর্যের আলো যখন তাদের গায়ে পড়ছে, তুষারের বিপরীতে সেই উজ্জ্বল আভা এক দারুণ দৃশ্যের অবতারণা করেছে। আলোকচিত্রীরা শীতের এই বিরল মুহূর্তটি অত্যন্ত যত্ন সহকারে ক্যামেরাবন্দী করছেন। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য। লাল শিয়াল মূলত বুনো ইঁদুর ও খরগোশ শিকার করে জীবন ধারণ করে। এদের শ্রবণ শক্তি ও ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর এবং যে কোনো পরিবেশে নিজেদের মানিয়ে নিতে এরা পারদর্শী। কারামাই শহরের মতো জনপদেও এখন এদের অবাধ বিচরণ দেখা যাচ্ছে, যা ওই অঞ্চলের ক্রমবর্ধমান জীববৈচিত্র্য ও সুস্থ প্রাকৃতিক পরিবেশেরই বড় প্রমাণ।
পরিবেশ সংরক্ষণ আর বন্যপ্রাণীদের জন্য নিরাপদ আবাসস্থল গড়ার যে প্রচেষ্টা চীন চালিয়ে যাচ্ছে, তুষারপাতে এই লাল শেয়ালের বিচরণ যেন তারই এক জীবন্ত উদাহরণ। আফরিন মিম, সিএমজি বাংলা। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।